হ্যালো এভরিওয়ান, আমার নাম জিয়াউর রহমান আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। আমি আজকে এসেছি তোমাদের ফিজিক্সের প্রথম পিওয়াইকিউ সিরিজ 2019-এর এমসিকিউ পার্টটার, মানে 2019-এর প্রথম পার্ট, অর্থাৎ আজকে আমরা এখানে এমসিকিউ 2019-এর এমসিকিউ পার্টটার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের এইচএস এক্সাম খুবই কাছে এবং তোমাদের যা ফিজিক্সের সিলেবাস খুবই বড়। তোমাদের 12-এর ফিজিক্সের ইউনিট আছে টোটাল হচ্ছে 10টা, এবং এই 10টা ইউনিটই শেষ না, এই 10টা ইউনিটের মধ্যে অনেক ভাগ রয়েছে এবং সমস্ত চ্যাপ্টার যদি বলি তাহলে প্রায় 24টা চ্যাপ্টার মিলে তোমাদের 12-এর গোটা সিলেবাস। এবার এই 24টা চ্যাপ্টার এখন কোনোভাবে ওয়ান শট করিয়ে বা কোনোভাবে তোমাদের অতটা সময় নাই যে এই 24টা চ্যাপ্টার সম্পূর্ণ কনসেপ্ট সহ সম্পূর্ণ এক্সাম্পল, মানে এসিকিউ এমসিকিউ প্রবলেম সেট যতগুলো তোমাদের আছে সবগুলো করানো এখন এই মুহূর্তে সম্ভব নয়। তোমাদের এখন রিভিশনের সময়, তো রিভিশনে তোমাদের সবথেকে ভালো হচ্ছে রিভিশন বা কনসেপ্ট ক্লিয়ারের জন্য পিওয়াইকিউ করা। এবার তোমরা জানো তোমাদের যে এক্সামের মধ্যে তোমাদের টোটাল 18 মার্ক থাকে, শুধু 1 মার্কের কোশ্চেন। এই 18 মার্ক থাকে, এই 18 মার্ক তোমার নেওয়া বা 18 মার্ক কিন্তু একদিক দিয়ে খুবই সহজ, আবার একদিক দিয়ে খুবই কঠিন। কারণ যদি সহজ, কারণ 18 মার্কের জন্য যেখানে তোমাদের এমসিকিউগুলো থাকে, এমসিকিউতে তোমাদের তেমনভাবে কোনো অ্যাডভান্স কনসেপ্টের প্রয়োজন হয় না। বেসিক যদি প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক ফান্ডামেন্টালগুলো তোমাদের জানা থাকে তাহলে কিন্তু এই 18 মার্কের এমসিকিউ এখানকার মধ্যে তোমাদের থাকবে 14 মার্ক। এই 14 মার্ক এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু তোমাদের কোনো বিকল্প কোয়েশ্চেন থাকে না, অর্থাৎ এই 14টা কোয়েশ্চেনের মধ্যে 14টা করলেই তোমরা 14 নাম্বার পাবে, না হলে যদি তোমাদের কনসেপ্ট না ক্লিয়ার থাকে অথবা কমন না পড়ে তাহলে কিন্তু এই 14 মার্ক হাতছাড়া হয়ে যায়। হ্যাঁ, আর যে 4টা বাকি এসিকিউ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকে ওটা 1 মার্কের জন্য, ওটাতে অনেক সময় একটা অথবা দুইটা বিকল্প থেকে যায়, কিন্তু ওটার জন্য তোমাদের বেসিক ক্লিয়ার প্রয়োজন। বেসিক যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে এই 18 মার্ক তোমরা খুব সহজেই, মানে পরীক্ষায় 18 মার্ক তোমাদের কনফার্ম হয়ে যায়। এবার অনেক সময় দেখা গেছে যে এমসিকিউ আর এসিকিউ যেগুলো থাকে, তো এই এমসিকিউ আর এসিকিউ তোমাদের অনেক সময় ডাইরেক্ট যে পিওয়াইকিউগুলো থাকে, তো পিওয়াইকিউগুলো থেকে ডাইরেক্ট তুলে দেওয়া হয়, অনেক সময় রিপিট হয় কোশ্চেন। তো রিপিট হলে তোমাদের এক্সাম হলে সময়ও বেঁচে যায় এবং অন্য কোনো মানে কোশ্চেনের দিকে তোমাদের সময় দিতে সুবিধা হয়। তো চলো আজকের আমাদের যে প্রথম মানে পিওয়াইকিউ সিরিজের আজকে আমাদের এটা পার্ট 1। এই পার্ট 1-এ আমরা এমসিকিউগুলো নিয়ে মেনলি আলোচনা করব। তো চলো আজকে এমসিকিউগুলো শুরু করা যাক। তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ তোমাদের কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন যেটা আছে তোমাদের যে তড়িৎ বিভবের মাত্রা নির্ণয় করো। তড়িৎ বিভবের মাত্রা, এবার তড়িৎ বিভব যদি আমরা দেখি যে তড়িৎ বিভব কী জিনিস, তো এটা ধরলাম একটা তড়িৎ ক্ষেত্র। এবার এর বাইরে এখানে একটা একক ধনাত্মক আধান রয়েছে। এবার এই একক সংজ্ঞা, তড়িৎ বিভবের সংজ্ঞা থেকে আমরা জানি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দু, এখানে যদি আমরা এ বিন্দু নিই তাহলে যে কোনো একটি বিন্দুতে এখান থেকে আনতে যেই পরিমাণ কৃতকার্য করতে হবে, যে ওয়ার্ক ডান, ওটাই হবে এর তড়িৎ বিভব। তো একক আধানের ক্ষেত্রে ওয়ার্ক ডান হবে এখানে তোমার ভি, ঠিক আছে, বিভব প্রভেদ এখানকার যদি ভি হয় তাহলে ভি ইন্টু কিউ যেহেতু এখানে 1 তার জন্য ওয়ার্ক ডান ইকুয়াল টু ভি হয়ে যায়। কিন্তু এখানে আমাদের তো একক আধানকে নিয়ে কাজ করতে হবে না, এখানে একটা মাত্রা নির্ণয়ের জন্য আমাদের জেনারেল একটা ধরে নিতে হবে। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে 1-এর জায়গায় এখানে কিউ আধান রয়েছে। তো যেহেতু এখানে কিউ আধান রয়েছে, তো কিউ আধানকে এখান থেকে এই পয়েন্টে আনার জন্য যে পরিমাণ কৃতকার্য করতে হবে ওটাই হচ্ছে বিভব প্রভেদ। তো চলো এবার আমরা মেন কোশ্চেনের সলিউশনে দেখি। তো এখান থেকে আমরা দেখলাম ওয়ার্ক ডান ইকুয়াল টু ভি ইন্টু কিউ, ঠিক আছে। এবার এখান থেকে ভি হচ্ছে বিভব প্রভেদ, ভি এর মাত্রা নির্ণয় করতে হবে। তো ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এবার ভি ওয়ার্ক ডানের মাত্রা আমরা জানি, ওয়ার্ক ডানের মাত্রা হলো তোমাদের এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর কিউ এর মাত্রা তোমরা কারেন্টের যে ফর্মুলাটা থাকে ওই ফর্মুলা থেকে বের করে নিতে পারো, কারেন্টের ফর্মুলা থেকে বের করে নিতে পারো আই ইকুয়াল টু কিউ বাই টি। এখান থেকে কিউ ইকুয়াল টু আই টি, ঠিক আছে। তো এখানে দেখো যে তোমাদের অপশনে কোথাও কিন্তু আই ব্যবহার করা নাই। এবার অনেক সময় কি হয় যে এরা মানে আইকেও
অ্যাজ এ সিম্বল ইউজ করে এবং মাত্রার সিম্বল হিসেবে ইউজ করে, অনেক সময় একে ইউজ করে। ঠিক আছে, এ যেহেতু তোমরা জানো যে তড়িতের অ্যাম্পিয়ার দিয়ে ইউজ করা হয়, তো অ্যাম্পিয়ারকে অনেক সময় এই জন্য এ দিয়ে ইউজ করে। তো এই ক্ষেত্রে এখানে তোমাদের অপশানগুলো তোমরা যদি দেখো তাহলে অপশানগুলোতে এ ইউজ আছে, তাহলে এখানে আমরা কিউ ইকুয়াল টু এটিকে ইউজ করব, আই এর পরিবর্তে আমরা এ ইউজ করব। তো এখানে ভি ইকুয়াল টু এখানে হবে তোমাদের কিউ এর এ আর টি। তাহলে এখানে আমরা এই দুইটাই উপরে নিয়ে চলে যাই, এটা যেহেতু আমরা এখানে 1, তো এটা উপরে তোমাদের চলে গেলে এখানে মাইনাস, তো এখানে আরেকটা মাইনাস অ্যাড হয়ে যাবে, ওটা ভি ইকুয়াল টু এম এল স্কোয়ার টি ইনভার্স 2 মানে না টি ইনভার্স 3, এখানকার -2 আর এখানকার যে 1 আছে এটা উপরে গেলে হয়ে যাবে তোমার এখানে -1, তো মাইনাস এখানে -3 আর এ এখানে 1 উপরে চলে গেলে ইনভার্স 1। তো এটা হচ্ছে তোমাদের বিভব প্রভেদের মাত্রা। তো দেখো তোমাদের এটা কোশ্চেন এর কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে, তোমাদের এটা অপশন বি এর সঙ্গে ম্যাচ করছে। অপশন বি এ তোমাদের এটাই রয়েছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 এ ইনভার্স 1। তো এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। চলো এবার আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখি। দ্বিতীয় নম্বর কোশ্চেন তোমাদের স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাবে। ওখানে বলেছে একটি তারের দৈর্ঘ্য যদি আমরা 1% হারে বৃদ্ধি করি তাও কিন্তু আয়তন স্থির রাখি, তবে অপশনগুলো দেওয়া রয়েছে রোধাঙ্ক 1% বাড়বে, রোধ 2% বাড়বে, রোধাঙ্ক 1% কমবে অথবা রোধ 2% কমবে। তো ঠিক আছে, ওখানে ওরা বলে দিয়েছে আয়তন স্থির, যদিও ওটা না বললেও চলতো, কারণ তোমাদের আমি এখান থেকে দেখিয়ে বলে দিচ্ছি। দেখো আমরা একটা তার এখানে কল্পনা করলাম, এখানে একটা তার আমরা কল্পনা করছি। ঠিক আছে, ওরা বলেছে এটা L1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা A1 ধরে নিলাম। এবার এটাকে 1% বৃদ্ধি করেছে, আমি ধরলাম এদিকে আমি একটা এফ বল প্রয়োগ করলাম, এদিকেও এফ বল, দুই দিকে প্রয়োগ করেছে। তো এফ বল প্রয়োগ করার ফলে কি হবে, যে এই তারটা যেটা আছে এই তারটা এক্সপ্যান্ড করবে। ঠিক আছে, তো এই তারটা এক্সপ্যান্ড মানে কি বড় হবে, দুইটা বড় হওয়ার ফলে যে তারটা হবে, তো এটা দেখা গেলো আমি ধরলাম যে এতটা তার এক্সপ্যান্ড করেছে। ঠিক আছে, এতটা এক্সপ্যান্ড করেছে, এর ফলে এর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে, এটা আমি ধরছি L2, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তন করবে, এটা হচ্ছে A2, কিন্তু এর আয়তনের কোনরূপ পরিবর্তন ঘটবে না। এখানে যদি আমরা এটা V1 আয়তনের ধরি আর এটার যদি V2 ধরি, তাহলে সর্বদা V1 ইকুয়াল টু V2, আয়তনের কোনরূপ পরিবর্তন ঘটে না। এই একই কনসেপ্ট লাগিয়ে এখানে করতে হবে। তো চলো আমরা করি। আমরা ধরে নিচ্ছি যে এর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1, আর এর ফলে যে অন্তিম দৈর্ঘ্য হয়েছে, অন্তিম দৈর্ঘ্য ঠিক আছে L2। আর আমরা ধরি এর প্রাথমিক যা প্রস্তুত যে ক্ষেত্রফল সেটা পরিবর্তিত হয়েছে তোমাদের A2। ঠিক আছে, তো এবার L1, তো L2 আমরা এখান থেকে বার করতে পারবো। L2 আমাদের হবে হচ্ছে L1 প্লাস L1 ইন্টু 1%। কেন? কারণ দেখো এখানে তোমাদের হয়েছে এটা L1, তো আমরা যদি এটাকে এখান থেকে দেখি, তো এইখানে তুমি দেখো এই যে এই নতুন যে প্রসারিত তারটি, এই তারটির এইটুকু দৈর্ঘ্য কিন্তু L1, আর বাকি যে এইটুকু হচ্ছে ওই বৃদ্ধি এই 1%, এই 1% হচ্ছে এই বাকিটুকু। তাহলে আমাদের এটার যদি L2 বার করতে হয়, তাহলে এখানে আমাদের এই যে L1 আর এই বাকি যে পার্টটুকু আছে, এই পার্টটুকু L1-এর সঙ্গে অ্যাড করতে হবে। আমরা এটা সিম্পল ওইভাবেই করলাম। তো L2 ইকুয়াল টু L1 প্লাস L1 1% তুলে দেবো, তাহলে এখানে হবে হচ্ছে 100। L2 ইকুয়াল টু L1 প্লাস এখানে হবে 0.01 L1, তাহলে L1 তোমার আসছে L2 ইকুয়াল টু এখানে 1.01 L1। L2 তোমার 1.01 L1 চলে আসলো। ঠিক আছে, তো এবার আমরা A2 নির্ণয় করব, যেহেতু আমাদের এখানে A1 আছে। ঠিক আছে, তো আমাদের এখানে A2 নির্ণয় করতে হবে। এবার A2 নির্ণয়ের জন্য আমরা এর ভলিউমের যে এই কনসেপ্টটা আছে, যে ভলিউমের চেঞ্জ হবে না, ওটা ব্যবহার করব। তো ভলিউমের আমরা জানি V ইকুয়াল টু L ইন্টু A, দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এখানে আমরা যেহেতু V1 ইকুয়াল টু L1 ইন্টু A1, V2 ইকুয়াল টু A2
ইন্টু L2। তো এখানে আমরা দেখেছি V1 ইকুয়াল টু V2, তাহলে V2 এর জায়গায় আমরা এখানে V1 বসাই এবং L2 এর জায়গায় আমরা বসাই 1.01 L1 ইন্টু A2। V1 এর জায়গায় আমরা V1 এর মানটা বসিয়ে দিই, L1 ইন্টু A1 ইকুয়াল টু 1.01 L1 ইন্টু A2। L1 কেটে যাবে, আমরা এটা রেশিও বার করে নিচ্ছি, ঠিক আছে। A1 বাই A2 ইকুয়াল টু আসলো 1.01। একইভাবে আমরা এটা রেশিও বার করে নিতে পারি এখান থেকে, L2 বাই L1 ইকুয়াল টু 1.01, ঠিক আছে। দেখো এটা 1 নাম্বার 2 নাম্বার, আমাদের এখানে দুইটা রেশিও আমরা পেয়ে গেলাম। এবার রোধাঙ্কের আমরা ফর্মুলা জানি, রোধাঙ্কের ফর্মুলা যেটা ছিল, ঠিক আছে, রোধাঙ্কের ফর্মুলা ছিল R ইকুয়াল টু রো L বাই A। তো আমরা এখানে করব R1 ইকুয়াল টু রো L1 বাই A1 এবং R2 ইকুয়াল টু রো L2 বাই A2, ঠিক আছে। তো আমাদের এখানে সমস্ত যদি তোমরা এখানে অপশনগুলো দেখো, তাহলে অপশনগুলো প্রত্যেকটি এখানে পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে। তো আমরা এখানে পার্সেন্টেজ বার করব। তো প্রাথমিক এটা, তো প্রাথমিকের পর অন্তিম বৃদ্ধি পেয়ে এটা হয়েছে, তাহলে আমাদের R2 ডিভাইডেড বাই, তো আমরা এখানে যদি R2 ডিভাইডেড বাই R1 করি এবং ওটাকে যদি আমরা 100%-এ মাল্টিপ্লাই করি, তাহলে ওটা পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তো প্রথমে আমরা করছি কি, এখানে R2 ডিভাইডেড বাই R1 আমরা করছি, R2 ডিভাইডেড বাই R1 যদি করি দেখো, তাহলে এখানে রো কেটে যাবে। R2 এর আছে তোমার L2 বাই A2, এর নিচে তোমার আসবে হচ্ছে L1 বাই A1। তো এটাকে উল্টে যাবে, ভাইস ভার্সা। তোমরা জানো নিচে যদি থাকে তাহলে ওটা উল্টে গিয়ে পাশে বসে যায়। তো এখানে হবে হচ্ছে A1 বাই L1। তো এটা আমাদের আসলো R2 বাই R1 ইকুয়াল টু, আমরা এটাকে এদিকে নিয়ে চলে আসছি, এটাকে এদিকে নিয়ে চলে আসছি। তো L2 বাই L1 ইন্টু A1 বাই A2। দেখো আলটিমেটলি এখানে যে L1 বাই মানে L2 বাই L1 আর A1 বাই A2 আছে, এটার মানটা আমরা এখানে বের করে রেখেছি, ঠিক আছে। এই যে দেখো এখানকার মানটা আমরা এটা বের করে রেখেছি। তো আমরা সিম্পলি এই ভ্যালুটা এখানে পুট করে দেবো, ঠিক আছে। পরবর্তী পেজে ভ্যালু পুট করছি। তো দেখো আমরা এখানে R2 বাই R1 এর ভ্যালু পুট করলাম 1.01 ইন্টু 1.01। এটা যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে 1.0201, ঠিক আছে। তো আমরা এখানে এই 01 এই পার্টটাকে নেগলেক্ট করে দেবো, ঠিক আছে। আমরা এই পার্টটাকে নেগলেক্ট করব, নেগলেক্ট করে এখানে আমরা লিখছি যে R2 বাই R1 অ্যাপ্রক্স, ওই পার্টটা যেহেতু করলাম নেগলেক্ট করলাম, তার জন্য এই সিম্বলটা দিয়েছি আমি এখানে 0.2, ঠিক আছে। এবার এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে এখানে আমার 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। R2 বাই R1 ইন্টু 100% ইকুয়াল টু, এখানে আসবে 1.02 ইন্টু 100। তো এখানে আসলো হচ্ছে তোমাদের 102%, ঠিক আছে। তো 102%, আমরা প্রথমে যে ছিল ওটা 100% থেকে বৃদ্ধি পেয়ে হলো 102%। তো এখানে দেখতে পাচ্ছ তোমার ডিফারেন্স আছে, 2 ডিফারেন্স আছে, ঠিক আছে। তো প্রথমে 100% ছিল, 100% আর এখন হচ্ছে 102%। তাহলে এখানে 102%, মানে এখানে 2% যা হয়েছে, তো 2% বৃদ্ধি পেয়েছে, রোধাঙ্ক তোমাদের 2% বৃদ্ধি পেয়েছে, তো বৃদ্ধি পাবে। দেখো এটা তোমাদের কত নম্বর অপশনে রয়েছে, এটা রয়েছে তোমাদের বি, তাহলে বি হলো সঠিক উত্তর। চলো এবার 3 নম্বর কোশ্চেন দেখি। 3 নম্বর কোশ্চেন তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাবে। 3 নম্বর কোশ্চেনে বলেছে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল একটি ইলেকট্রনের শক্তি -1 পয়েন্ট কত আছে দেখি, -1.51 ইলেকট্রন ভোল্ট। 51 ইলেকট্রন ভোল্ট হলে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? এই কোশ্চেনটা তোমাদের পরমাণু বা অ্যাটম যে চ্যাপ্টারটা আছে ওখানে পাবে তোমরা। অ্যাটমের ডি ব্রগলির পরবর্তী সম্ভবত ওইখানে এটা আছে। তো ওইখানে কৌণিক ভরবেগের বা কোনো একটা, এখানে ধরলে একটা হাইড্রোজেন পরমাণু এখানে ধরলাম, এর যে কক্ষপথে ইলেকট্রন
তো ইলেকট্রন যে একে রোটেট করবে, তো এর কৌণিক ভরবেগের সূত্রটা ওখানে তোমাদের থাকবে, তোমাদের দেখবে যে কৌণিক ভরবেগ এল এন ইকুয়াল টু এম ভি এন আর এন ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। এইচ তোমরা জানো, এইচ এখানে তোমাদের হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর এই এন হলো তোমাদের অরবিট নাম্বার, কত নম্বর অরবিটে ইলেকট্রনটি আবর্তন করছে বা কোনটার কথা এখানে বলা হয়েছে। তো আমাদের এখানে যদি এলএন আমরা যদি নির্ণয় করি, তো এলএনে আমাদের কী কী লাগছে, তোমাদের এন এইচ বাই 2 পাই। এবার এন আমাদের এখানে নির্ণয় করতে হবে, এন এর জন্য আমাদের এখানে দিয়েছে, দেখো যে ইজি কত এখানে দিয়েছে, -1.51 ইলেকট্রন ভোল্ট। এবার শক্তির ফর্মুলা আমরা জানি, যে শক্তির ফর্মুলা ওখানে ছিল ইজি ইকুয়াল টু -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই এন স্কোয়ার। এন স্কোয়ার হচ্ছে এখানে অরবিট নাম্বার, ঠিক আছে, অরবিট নাম্বার। তো ইজির ভ্যালুটা এখানে দিয়ে দিয়েছে, তো ইজির ভ্যালুটা এখানে আমরা পুট করব, -1.51 ইকুয়াল টু -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই এন স্কোয়ার, ঠিক আছে। নেগেটিভ নেগেটিভ এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, এন স্কোয়ার ইকুয়াল টু 13.6 বাই 1.51, ঠিক আছে, 1.51 স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি আমরা করি তাহলে এটা তোমার আসবে মানে যে ভ্যালুটা আসবে 9.0066, ঠিক আছে। তো 9.0066, তো আমরা এটাকে নেগলেক্ট করছি, আমরা এখানে নেগলেক্ট করি, এটা যেহেতু খুব একটা ফ্র্যাকশন পার্ট, এটা খুব ছোট, তো এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। এন স্কোয়ার ইকুয়াল টু আমরা অ্যাপ্রক্স এর ভ্যালুটা নিচ্ছি 9, ঠিক আছে, 9 ভ্যালু, তো এখানে এন ইকুয়াল টু হবে হচ্ছে তোমাদের 3, অর্থাৎ থার্ড অরবিটে ইলেকট্রনটি আছে, থার্ড অরবিটে ইলেকট্রনটি যদি থাকে তাহলে তার শক্তি হবে এটা। তো এবার এই এন এর মানটা আমরা এখানে পুট করে দিই, চলো কী আছে তোমাদের, এল এন ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, এল এন ইকুয়াল টু এন এর ভ্যালুটা আছে 3, এইচ বাই 2 পাই। দেখো তোমাদের এইচের ভ্যালু পুট করা হয়নি, তোমাদের ওইভাবেই দিয়েছে এক্সপ্রেশনটা, যেখানে শুধু এন এর ভ্যালুটা পুট করতে হবে। তো এটা তোমাদের দেখো 3H বাই 2 পাই, এটা তোমাদের সি নাম্বার অপশানের সঙ্গে ম্যাচ করছে, অর্থাৎ সি নাম্বার অপশানটা হচ্ছে তোমাদের এই প্রশ্নটার সঠিক অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী তোমাদের 4 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, পৃথিবীর যে কোনো স্থানের নতিকোণের মান 90 ডিগ্রি নর্থ হলে তা হবে, ঠিক আছে, 90 ডিগ্রি নর্থ, ঠিক আছে। তো এটা তোমাদের ম্যাগনেটিজম চ্যাপ্টারটা, একটা চ্যাপ্টার আছে, দেখবে যেখানে আছে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ আর্থের যে ম্যাগনেটিক প্রপার্টিগুলো, ওখানে তোমাদের বিনতি কোণ বলে একটা পয়েন্ট থাকবে, ওখানে দেওয়া আছে। তো ওখানে একটা এক্সাম্পল আছে, আমি তোমাদের ওই এক্সাম্পলটা দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছি। এক্সাম্পলটাতে ওখানে দেওয়া ছিল কলকাতা, ঠিক আছে, কলকাতার বিনতি কোণ ছিল 131 ডিগ্রি নর্থ। তো এটার মানে হচ্ছে তোমাদের, দেখো এটা আমি এটা নিচ্ছি অ্যাক্সিসগুলো, এটা হচ্ছে অনুভূমিক তল লিখলাম, শর্টকাটে লিখলাম, বুঝে নিও। এটা হচ্ছে অনুভূমিক তল, অর্থাৎ অনুভূমিক তলের সঙ্গে এখানে যদি আমি একটা ম্যাগনেট ঝুলিয়ে দিই, তাহলে ম্যাগনেটের এদিকে তোমার সাউথ পোল, এদিকে নর্থ পোল। তো যেহেতু পজিটিভ ভ্যালু আছে, তো নর্থ পোল সর্বদা, যে নর্থ পোলটা আছে ওটা এই অনুভূমিক তলের সঙ্গে এখানে যত বলেছে 31 ডিগ্রি কোণে নত থাকবে, ঠিক আছে। এটা আর এটা তোমাদের উপরে থাকবে, এটা নিচে থাকবে, অর্থাৎ এখানে এই নর্থ যে বোঝায়, এই নর্থটা কিন্তু পয়েন্ট করে তোমার ম্যাগনেটের, এই নর্থটা কিন্তু তোমার আর্থের নর্থ পয়েন্টকে ডিনোট করে না, এটা তোমার ম্যাগনেটের যে নর্থ পোলকে সেটাকে ডিনোট করে। তো এখানে ওইভাবে যদি দেখা যায়, এখানে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে ম্যাগনেটটা তোমার এইভাবে আছে, যার নর্থ আছে তোমার নিচের দিকে, সাউথ আছে উপর দিকে, যেহেতু এটা পজিটিভ ভ্যালু নেওয়া হয়েছে, আর এখানে এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ এর সঙ্গে নত আছে, বা এদিকেও যদি নিই, এখানে যেহেতু আমরা নিচের সঙ্গে নিয়েছি, তো নিচের সঙ্গে নিলে ওটা 90 ডিগ্রি হবে, কোনো প্রবলেম নাই, নিয়েছি, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে, তবে তা হলো অপশনগুলো রয়েছে চৌম্বক দক্ষিণ মেরুতে, চৌম্বক উত্তর মেরুতে, না ভৌগোলিক দক্ষিণ মেরুতে, না ভৌগোলিক উত্তর মেরুতে। তো ভৌগোলিক দক্ষিণ মেরু, ভৌগোলিক উত্তর মেরুতে হবে না, যেহেতু আমি এখানে বললাম, এখানে আমরা ম্যাগনেটের যে পোলটা থাকে, তো ম্যাগনেটের পোল নিই, আর্থের সাউথ পোল নর্থ পোলকে আমরা দেখি না। তো এখানে যেহেতু, তো এখানে হবে তোমাদের চৌম্বকের উত্তর মেরুকে নর্থ পয়েন্ট, বি অপশন যেটা আছে, বি তোমাদের এটা হবে সঠিক উত্তর।
চলো এবার পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন তোমাদের 5 নম্বর যেটা বলেছে, ওটা তোমাদের কোশ্চেনটা আছে তোমার এসি থেকে আছে তোমাদের এটা, ঠিক আছে, এসির কোশ্চেন এটা। এসি 5 নম্বর কোশ্চেন যেটা আমরা দেখছি এটা হচ্ছে তোমাদের এসির কোশ্চেন। তো এবার এখানে কোশ্চেনটি বলা হয়েছে একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ এখানে দিয়ে রয়েছে আই ইকুয়াল টু 3 সাইন ওমেগা টি প্লাস 4 কস ওমেগা টি, ঠিক আছে। তো এখানে আমাদের বার করতে বলেছে আরএমএস প্রবাহের, মানে তড়িৎ প্রবাহের আরএমএস বার করতে বলেছে, অর্থাৎ আই আরএমএস বার করতে বলেছে। তো এসির ফর্মুলাগুলো যদি তোমরা দেখো তাহলে এসির ফর্মুলা থেকে আমরা জানি আরএমএস ভ্যালু নির্ণয় করার জন্য এর লাগবে হচ্ছে আমাদের আই নট বাই, ঠিক আছে, √2, পিক ভ্যালু বাই √2। তো এবার এর পিক ভ্যালু যদি আমরা বার করতে যাই তাহলে আমরা এর যা সমীকরণটা আমরা এখানে জানি আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এখানে আই নট আমরা যদি এই সমীকরণের সঙ্গে এটাকে মিলাতে পারি তাহলে আমরা আই নটের পেয়ে যাবো। কিন্তু এখানে দেখো 3 সাইন ওমেগা টি রয়েছে কিন্তু এর সঙ্গে এক্সট্রা কস ওমেগা টি রয়েছে, তো আমাদের এটাকে কনভার্ট করতে হবে এটাতে। তো ঠিক আছে, এর জন্য আমরা ধরে নিচ্ছি লেট এজিউম যে 3 ইকুয়াল টু আর কস থিটা আর 4 ইকুয়াল টু আর সাইন থিটা, ঠিক আছে। 3 গুড করছি, আই ইকুয়াল টু আর কস থিটা সাইন ওমেগা টি প্লাস আর সাইন থিটা কজ ওমেগা টি। আর এখান থেকে কমন নিয়ে নেব, তাহলে হবে হচ্ছে কস থিটা সাইন ওমেগা টি প্লাস সাইন থিটা কজ ওমেগা টি, ঠিক আছে। এখান থেকে আর আমরা কমন নিয়ে নিলাম। এবার আই ইকুয়াল টু, এটা দেখো এটা তোমাদের একটা ফর্মুলা, তোমরা যদি জানো তাহলে এটা সাইনের ফর্মুলা হয় সাইন এ প্লাস বি এর ফর্মুলা, ঠিক আছে। তো এখানে আমরা ওমেগা টি যেটা আছে, তো আমরা ওমেগা টিটাকে এ ধরছি এবং থিটাটাকে বি ধরছি। তাহলে এই সূত্রে যদি আমরা এটা ফেলি তাহলে এখানে যে আর থার্ড ব্র্যাকেটে নিয়ে নিলাম এটাকে সাইন এ প্লাস বি এর জায়গায় ওমেগা টি প্লাস থিটা, ঠিক আছে। এটাকে আমরা এখানকার সঙ্গে নিয়েছি, তাহলে এখানে আমাদের আই নট, এবার আই নট আমাদের এটা আর, এবার আর এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাবো দেখো। তো এখান থেকে আমরা যদি এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ নিই তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দিচ্ছি আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আর স্কোয়ার কমন নিচ্ছি, এটা এদিকে নিয়ে এসলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 16, তাহলে আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 125 আর এখানে হবে হচ্ছে 25, তাহলে আর ইকুয়াল টু √25 ইকুয়াল টু 5, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার আর এর ভ্যালু, আর এর ভ্যালু নির্ণয় হলো। তাহলে এখানে আমরা আই ইকুয়াল টু 5 সাইন ওমেগা টি প্লাস থিটা, ঠিক আছে। তো এর সঙ্গে যদি আমরা জেনারেল যে ইকুয়েশনটা ছিল জেনারেল ইকুয়েশনকে যদি ম্যাচ করি তাহলে আমাদের আই নটের যে ভ্যালু আসছে, তো আমাদের এখানে আই নট ইকুয়াল টু 5, তাহলে এখান থেকে আমরা আই আর এম এস এর ভ্যালু পেয়ে যাব, আই আর এম এস ইকুয়াল টু আই নট √2, আই আর এম এস ইকুয়াল টু 5/√2। এটা তোমাদের সিম্পলিফাই করতে বলেনি, দেখো তোমাদের কোনটা অপশনের সঙ্গে এটা ম্যাচ করছে, এটা ডি এর সঙ্গে করছে 5/√2, তাহলে ডি হলো তোমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী তোমাদের 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেনে তোমাদের স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে যে প্রক্রিয়ার দ্বারা বাহক তরঙ্গের বিস্তার সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক করা হয় তাকে বলা হয়, অপশন এ দেওয়া আছে বিস্তার মডিউলেশন, বি দেওয়া আছে ডিমডিউলেশন, সি দেওয়া আছে একমুখীকরণ আর ডি দেওয়া আছে বিবর্ধন। এটা তোমাদের সংজ্ঞা থেকে এসেছে। দেখো তোমরা তোমাদের কমিউনিকেশন সিস্টেম বা লাস্ট যে চ্যাপ্টারটা আছে ওই লাস্ট চ্যাপ্টারে যদি দেখো তাহলে তোমাদের ওখানে মডিউলেশনের প্রকার দেওয়া আছে, ঠিক আছে। তো মডিউলেশন আমি তোমাদের
বলে দিচ্ছি মডুলেশনের ভাগগুলো, টাইপস অফ মডুলেশন। টাইপস অফ মডুলেশন। তো মডুলেশন তোমার 3 ধরনের হয়, ঠিক আছে। তো মডুলেশন 3 ধরনের হয়, তার মধ্যে একটা হচ্ছে তোমার AM, এর পুরো নাম হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। দ্বিতীয় হচ্ছে FM, ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর যে 3 নাম্বার হচ্ছে ওটা হচ্ছে PM বা ফেজ মডুলেশন, ঠিক আছে। আমি তোমাদের স্ক্রিনে দেখো একটা ছক দিয়েছি, ওই ছকটা তোমরা যদি দেখে নাও, ওখানে টাইপ এবং টাইপের নিচে খুব সংক্ষিপ্তভাবে এদের সংজ্ঞাগুলো, এই 3টারই সংজ্ঞা দেওয়া আছে। তোমরা ওই 3টা সংজ্ঞা যদি পড়ে নাও তাহলে এটার অ্যান্সার নিজেই করতে পারবে। যেটা ইনফরমেশন সিগন্যাল থাকে, ওই ইনফরমেশন সিগন্যালের অ্যাকর্ডিং যে ওয়েভগুলোকে ভ্যারি করানো হয় ওটাই হচ্ছে মডুলেশন। এবার যদি ইনফরমেশন যে সিগন্যালটা আছে, ইনফরমেশন সিগন্যালের সঙ্গে যদি অ্যামপ্লিটিউড বা বিস্তারকে ভ্যারি করানো হয় তাহলে ওটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। আর যদি তার সঙ্গে ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করানো হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন, যদি ফেজ ভ্যারি করানো হয় ফেজ মডুলেশন। তো এখানে তোমাদের যে কোয়েশ্চেনে দেওয়া হয়েছে যে বিস্তারকে ভ্যারি করানো হয়েছে অর্থাৎ অ্যামপ্লিটিউডকে ভ্যারি করানো হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন। তো এ যেটা আছে, এ অপশন হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন তোমাদের স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, সেখানে বলা হয়েছে দুইটি আহিত কণার মধ্যে দূরত্ব d হলে তাদের মধ্যে বিকর্ষণ বল 9 নিউটন। যদি দূরত্ব বাড়িয়ে 3D করা হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কত হবে। এখানে আমি দেখো 2টি ডায়াগ্রাম বানিয়েছি, এটা হচ্ছে 1, এটা 2। এখানে আমি সেম নিয়েছি, এটাকে প্লাস পজিটিভ, যেহেতু এরা বিকর্ষণ বল ওখানে বলেছে, তো বিকর্ষণ যদি সেম চার্জ হয় তাহলে সেম চার্জের ক্ষেত্রে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। তো বিকর্ষণ বলের ভ্যালু ওখানে দিয়েছে যে 9 নিউটন বিকর্ষণ বল, আর এখানে যে ডিস্টেন্স রয়েছে এটা হচ্ছে তোমার d। এবার এই ডিকে বাড়িয়ে ওরা 3D করলো। এখানে যেটা আমরা করেছি যে d এর জায়গায় ডিস্টেন্সটা বাড়িয়ে 3D করেছে। এবার এর জন্য এই পজিটিভ চার্জ আর এই পজিটিভ চার্জ পরস্পরকে যে বিকর্ষণ করবে, এদের যে রিপালশন ফোর্সটা হবে, এই রিপালশন ফোর্সটা কত হবে। তো ঠিক আছে, এটা খুবই সহজ কোশ্চেন। চলো এখানে আমরা প্রথমে করি। এটার জন্য আমরা প্রথমে বার করছি, দেখো F ইকুয়াল টু আমরা জানি 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2, এখানে নিয়ে নিচ্ছি Q1 আর এখানে Q2, দুটাই পজিটিভ, বাই আর স্কোয়ার, ঠিক আছে। তো আর এর জায়গায় এখানে ডি দিব। F ইকুয়াল টু একটা আমরা নিয়ে নিচ্ছি K ইন্টু Q1 Q2 বাই ডি এর ডি স্কোয়ার। এবার এই এফ এর ভ্যালু এরা বলে দিয়েছে 9, অর্থাৎ K ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার ইকুয়াল টু 9 নিউটন, ঠিক আছে। এবার আমরা এই ক্ষেত্রে দেখব সেকেন্ড কেস। সেকেন্ড কেসের ক্ষেত্রে সেম আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। F2 ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই, এখানে আর আমি আবার লিখছি না, ওখানে থেকে একবারে শর্টকাটে করছি। এখানে ডি এর জায়গায় আমরা 3D করব, ডিস্টেন্সটা যেহেতু 3D স্কোয়ার। F2 এখানে আমি এটাকে K নিয়ে নিলাম ইন্টু Q1 Q2 বাই 9 ডি স্কোয়ার। এই 9টাকে আমি বাইরে করে দিচ্ছি, তাহলে F ইকুয়াল টু K ইন্টু Q1 Q1 Q2 বাই ডি স্কোয়ার ইন্টু 1/9, ঠিক আছে। এবার এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা অলরেডি আমরা এখানে বের করে রেখেছি। তো এই ভ্যালুটার এখানে 9 নিউটন, তো 9 নিউটন আমরা এখানে বসিয়ে দিব। তো F2 যেটা রয়েছে, F2 ইকুয়াল টু এখানে 9 ইন্টু 1/9 কেটে যাবে 1 নিউটন। দেখো 1 নিউটন তোমাদের কত নম্বর অপশানে রয়েছে, এই অপশান। তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী 9 নম্বর প্রশ্ন দেখি। 9 নম্বর প্রশ্নতে বলা রয়েছে তোমাদের স্ক্রিনের উপরে, বর্তনীতে এ বি 6 ওহম, বিসি 3 ওহম, সিডি 6 ওহম, ডিএ 12 ওহম আর গ্যালভানোমিটার 10 ওহম রোধের একটি গ্যালভানোমিটার এখানে যুক্ত রয়েছে। বলেছে গ্যালভানোমিটারের রিডিং কত হবে, এর মধ্যে দিয়ে কত প্রবাহ হবে। তো হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে আমরা জানি যে যদি পি বাই কিউ, আমরা এটাকে প্রথমে ধরে নিলাম 6 ওহমকে পি, এটাকে কিউ, এটা আর এটা এস। এটা জেনারেল একটা টার্ম, তোমরা যখন গ্যালভানোমিটার পড়েছো হয়তো ওখানে তোমরা পড়ে থাকবে এটা, যে এটা ধরে নিতে হয়। আর আমরা জানি যে পি বাই কিউ ইকুয়াল টু যদি আর বাই এস হয়ে যায় তাহলে গ্যালভানোমিটারের মাঝখান দিয়ে কোনোভাবে কারেন্ট ফ্লো করবে না, অর্থাৎ গ্যালভানোমিটার কোনো রিডিং দিবে না, এর রিডিং হবে 0। তো এটাই আমরা এখানে চেক করে নেবো। চলো পি বাই কিউ ইকুয়াল টু 6/3 2, তো পি কিউ বাই কিউ ইকুয়াল টু 2,
আর ডিভাইডেড বাই এস 12 আর এস কত রয়েছে 6 আর এস ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে আমরা বুঝলাম যে পি কিউ ইকুয়াল টু আর এস, অর্থাৎ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, গ্যালভানোমিটারের রিডিং হবে 0। দেখো তোমাদের গ্যালভানোমিটারের প্রবাহ অপশানগুলোতে তোমাদের ডি অপশান রয়েছে, ডি অপশান 0, অর্থাৎ ডি তোমাদের সঠিক আনসার। চলো পরবর্তী প্রশ্ন, তোমাদের 10 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, 10 নম্বর প্রশ্নতে বলা রয়েছে একটি অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে প্লাস কিউ আধান রাখা হলে তার দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের সংখ্যা কত হবে। ঠিক আছে, এখানে আমরা একটা পজিটিভ কিউ আধান দিচ্ছি। তো ঠিক আছে, আমরা ফ্লাক্সের যে সূত্রটা আমরা ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, তো এর মধ্যে ফ্লাক্স হচ্ছে তোমার ফ্লাক্সের যে কিউ বাই এপসাইলন নট, এটা কিন্তু ধরা হয় তোমার সম্পূর্ণ হোল বডির ক্ষেত্রে, হোল স্পিয়ারের ক্ষেত্রে তোমার ধরা হয় যে প্রত্যেকটা তে কত পরিমাণ এখানে তড়িৎ ফ্লাক্স প্রবাহিত হবে, তার জন্য ধরা হয় কিউ বাই এপসাইলন নট। কিন্তু এখানে আমাদের প্রশ্নতে বলেছে অর্ধবৃত্তাকার, মানে এর অর্ধেক পার্টটা আমরা নিচ্ছি আর অর্ধেকটা নিচ্ছি না। তো জেনারেলি এটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ অর্ধেকের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্ধেকে প্রবাহিত হচ্ছে না, তাহলে ফাইয়ের ভ্যালু তোমার এখানকার হাফ হয়ে যাচ্ছে। ফাই ইকুয়াল টু 1/2 কিউ বাই এপসাইলন নট, ফাই ইকুয়াল টু কিউ বাই 2 এপসাইলন নট হবে। দেখো তোমাদের কিউ বাই 2 এপসাইলন নট যেটা রয়েছে ওটা হচ্ছে তোমার বি নাম্বার যে অপশান রয়েছে, বি নাম্বার অপশানটি সঠিক অ্যান্সার। হ্যাঁ, এখানে একটি কথা বলার যে এই যে ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট যেটা রয়েছে, এটা হচ্ছে প্রুফটা, এটা দেখবে তোমাদের একটা প্রুফ আছে, গাউসিয়ান লয়ের যে প্রুফ আছে এটা, এই প্রুফটা তোমরা ভালো করে দেখে নিবে। অনেক সময় এটা বড় যে প্রশ্নগুলো, বড় প্রশ্ন যখন আসে তখন এটা অনেক সময় ওখানে ডেরিভেশন দিয়ে দেয়। ওখানে যে ফাই ইকুয়াল টু যে ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, দেখবে গাউসিয়ান লয় এই যে প্রুফটা আছে এটা তোমরা দেখে নিবে। আর এই যে এই টাইপের কোয়েশ্চেনে তোমাদের যে অনেকগুলো গাউসিয়ান ল, অ্যাপ্লিকেশন অফ গাউস ল যেটা রয়েছে, অ্যাপ্লিকেশন অফ অনেকগুলো অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে, যেমন সলিড স্পিয়ারের ক্ষেত্রে, হোলো স্পিয়ারের ক্ষেত্রে, ইউনিফর্মলি চার্জড, তারপরে দেখবে এই টাইপের কতগুলো অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে। ওই অ্যাপ্লিকেশন তোমরা ভালো করে দেখে নিবে, ওই অ্যাপ্লিকেশন থেকে অনেক সময় প্রশ্ন ধরে নেয়, আর অনেক সময় শর্ট কোয়েশ্চেনে ওটা চলে আসে। তো ওটা যদি তোমাদের ভালো করে মনে থাকে তাহলে শর্ট কোয়েশ্চেনে তোমাদের ইজিলি হয়ে যাবে। অথবা অনেক সময় ডেরিভেশন দিয়ে দেয় ওগুলোর যে অ্যাপ্লিকেশন পয়েন্ট মার্কিং যেগুলোতে থাকে, যেমন 1+2+2+2 এই টাইপের, তো অনেক সময় 2 মার্কের ওগুলো দিয়ে দেয়, তোমরা ওগুলো ভালো করে দেখে নিও। চলো পরবর্তী 11 নম্বর কোয়েশ্চেন কী বলেছে দেখা যাক। তোমাদের স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, ওখানে বলা হয়েছে কোনো সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমভরবেগ বিশিষ্ট একটি আলফা কণা এবং একটি প্রোটন কণা প্রবেশ করলে উভয়ে বৃত্তাকার পথে বেঁকে যায়। এই ক্ষেত্রে তাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধের অনুপাত আর আলফা বাই আর প্রোটন হবে। তো এখানে এই প্রশ্নটা তোমাদের ইলেকট্রোম্যাগনেটিজম যে চ্যাপ্টারটা রয়েছে, ওই ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারে একটা পয়েন্ট আছে, দেখবে ডিটারমিনেশন অফ পাথ অফ আ চার্জ। তো ওইখানে বিভিন্ন চার্জের উপরে কি চার্জের পাথগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ওখানেই তোমাদের একটা ফর্মুলা আছে তোমাদের ওখানে রেডিয়াস বার করার জন্য, আর ইকুয়াল টু mv ডিভাইডেড বাই কিউবি। ঠিক আছে, তো এখানে mv আমাদের হচ্ছে ভ্যারি করে, কিন্তু এখানে আমাদের বলে দিয়েছে যে ভরবেগ তোমাদের সমান, তো আমি এটাকে পি জেনারেল পি ধরে নিচ্ছি, তাহলে এটা হবে আর ইকুয়াল টু পি ডিভাইডেড বাই কিউবি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এবার আর এটা আলফা ধরলাম, তো আর আলফা, তাহলে এটা পি আলফা, বি তো সেম হবে, বি চেঞ্জ হবে না, আর প্রোটন ইকুয়াল টু পি বাই কিউ আধান চেঞ্জ হবে, তো এখানে পি বি। তো আমাদের প্রশ্নে বলেছে আর আলফা ডিভাইডেড বাই আর পি। ঠিক আছে, আমাদের এটা নির্ণয় করতে বলেছে। তো আর আলফা যেটা রয়েছে ওটা হচ্ছে পি ডিভাইডেড বাই কিউ আলফা বি ইন্টু, এটা নিচে হবে তো এটা উপরে উঠে যাবে, এটা নিচে চলে আসবে, তো এইভাবে করি চলো, কিউ পি বি ডিভাইডেড বাই পি, পি যেহেতু সমান পি পি কেটে যাবে, বি 1 তো ওটাও কেটে যাবে, আলফা বাই আর পি ইকুয়াল টু কিউ পি ডিভাইডেড বাই কিউ আলফা।
এবার আমরা এখানে আধান বসাবো আর আলফা ইকুয়াল টু আর পি ইকুয়াল টু কিউপি। তো একটা প্রোটনের আধান এখানে 1ই হবে। আর আলফা আমরা জানি আলফা কণার আধান দুইটা প্রোটনের আধানের সমান, তাহলে এখানে আমরা বসাবো, এখানে 1p দিচ্ছি একটা প্রোটন, আর এখানে আলফার আধান হচ্ছে তোমার দুইটা প্রোটনের সমান, তাহলে এখানে প্রোটন কেটে যাবে, তাহলে আর আলফা ডিভাইডেড বাই আর পি ইকুয়াল টু 1/2। দেখো 1/2 তোমাদের কত নম্বর অপশনে রয়েছে? সি অপশনে রয়েছে, তাহলে সি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তো চলো পরবর্তী যে রয়েছে, পরবর্তী 12 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখি। 12 নম্বর কোয়েশ্চেনে বলা রয়েছে 0.5 মিটার দীর্ঘ ঋজু পরিবাহীকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর রেখে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে। পরিবাহীটিতে বি ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হলে পরিবাহীটির উপরে যে বল প্রযুক্ত হয় তার মান এবং দিক যথাক্রমে কী হবে? এখানে আমাদের বল নির্ণয় করতে বলেছে। তো বল নির্ণয়ের সূত্রটা আমরা জানি, এফ ইকুয়াল টু BIL। হ্যাঁ, বি চুম্বক ক্ষেত্র বি দিয়েছে আমাদের, চুম্বক ক্ষেত্র কত দিয়েছে আমাদের এখানে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তো এটা এখানে ভেক্টর রূপে আছে, কিন্তু এখানে ভেক্টর না, এটার ম্যাগনিটিউড বার করতে হবে। ম্যাগনিটিউড বার করছি, তাহলে এটা রুট আন্ডার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তো এখানে হবে হচ্ছে 16 রুট 20। তো বি এর ভ্যালু হচ্ছে তোমার রুট আন্ডার 20। এখানে আই আমাদের বলে দিয়েছে, আই দেওয়া রয়েছে, আই হচ্ছে তোমার 1 অ্যাম্পিয়ার, এবং আর কি বলা রয়েছে এখানে এল বলা রয়েছে 0.5 মিটার। তো আমরা এই ভ্যালুগুলো এখানে পুট করে দিই। এফ ইকুয়াল টু BIL, ঠিক আছে। এফ ইকুয়াল টু বি হচ্ছে রুট আন্ডার 20 ইন্টু 1 ইন্টু 0.5, পয়েন্ট তুললাম, নিচে 10 আসবে, এটাকে আমরা ভিতরে নিয়ে চলে যাই। 20 ইন্টু 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 10 আছে, তো এখানে রুটের ভিতরে গেলে ওটা 10 ইন্টু 10 হয়ে যাবে, একটা শূন্য কাটলো, 5 2 10, 2 2 কাটলো, রুট আন্ডার 5, ঠিক আছে। তো রুট আন্ডার 5-এর যে ভ্যালু, রুট আন্ডার 5-এর ভ্যালু হচ্ছে 2.223, ঠিক আছে। তো 2.233 এখানে রয়েছে। তো আমাদের দেখো যে এই রুট আন্ডার 5-এর যা ভ্যালু এখানে রয়েছে, তো আমরা এটাকে অ্যাপ্রক্স এখানে 2 নিউটন, তো এখানে রুট আন্ডার 5-এর যা ভ্যালু হবে 2.223, তো আমরা এটাকে অ্যাপ্রক্স এখানে 2 নিউটন ধরে নিচ্ছি, অ্যাপ্রক্স 2 নিউটন। দেখো 2 নিউটন তোমাদের কত আছে, এখানে তোমাদের 2 নিউটন একটাই আছে অপশান এতে, তো তোমরা ওটা দিক না নির্ণয় করলে এটা তোমার অ্যান্সারটা পেয়ে যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে দুইটা অপশানে তোমাদের 2 নিউটন দেওয়া রয়েছে, কিন্তু এখানে দিক চেঞ্জ রয়েছে, তো তোমরা দিক কেমনি দেখবে ওটা আমি বলে দিচ্ছি। তোমাদের এখানে বলা রয়েছে এক্স অক্ষ বরাবর এখানে তড়িৎ পরিবহন হচ্ছে, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর তড়িৎ পরিবহন হচ্ছে, এবং বি তোমাদের দেখো এখানে আই আর জে, আই অর্থাৎ এক্স অক্ষ, আর জে হচ্ছে তোমার ওয়াই অক্ষ, অর্থাৎ তোমার যে চুম্বক ক্ষেত্র রয়েছে, চুম্বক ক্ষেত্র এটা তোমার এক্স ওয়াই তলে রয়েছে, ঠিক আছে, এক্স ওয়াই তলে চুম্বক ক্ষেত্র রয়েছে। তাহলে এর লব্ধি যেটা হবে ওটা সর্বদা জেড অক্ষ বরাবর যাবে, অর্থাৎ বল যে ক্রিয়া হবে, বল সর্বদা জেড অক্ষ বরাবর ক্রিয়া হবে। তো এখানে তোমাদের যেটা হবে, তাহলে অ্যান্সারে তোমরা যদি দিক দাও, তাহলে দিক হবে জেড অক্ষ বরাবর। এটা আরও সহজভাবে তো যদি তোমরা বুঝতে চাও, মানে যদি সহজভাবে অ্যান্সার করতে হবে, তাহলে সর্বদা দেখবে যে এখানে যে দুইটা ভ্যালু দেওয়া রয়েছে, এই দুইটা ডাইরেকশন কোন দিকে দেওয়া রয়েছে। তোমাদের যদি এই ডাইরেকশন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দেওয়া থাকে, তাহলে ফোর্স সর্বদা জেড অক্ষে ক্রিয়া করবে। যদি এক্স অক্ষ জেড অক্ষ দেওয়া থাকে, তাহলে ফোর্স ওয়াই অক্ষের দিকে যাবে, অর্থাৎ যেই অক্ষটার ইউজ এখানে করা হবে না, তোমরা ওটাকে অ্যাজ এ ডাইরেকশন ধরতে পারো। ইন জেনারেলি এমসিকিউর ক্ষেত্রে তোমরা এটা করতে পারো। চলো পরবর্তী 13 নম্বর প্রশ্ন যেটা রয়েছে তোমাদের স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, 9:16 অনুপাতের তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গের ব্যতিচার সৃষ্টি করা হলো। ওই ব্যতিচার ঝালরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত নির্ণয় করতে বলেছে। তো 9:16 দেওয়া রয়েছে, তো এখানে I1/I2 9/16 দেওয়া রয়েছে। তো আমি এখানে ধরে নিচ্ছি I1 ইকুয়াল টু 9K আর I2 ইকুয়াল টু 16K। কে একটা হচ্ছে কনস্ট্যান্ট কে, ঠিক আছে।
এবার আমরা ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম আর মিনিমামের ক্ষেত্রে আমরা মানে যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম, তোমরা যদি মনে করতে পারো, তাহলে ওটা ছিল আই ম্যাক্স বাই আই মিন ইকুয়াল টু রুট আন্ডার I1 প্লাস রুট আন্ডার I2 ডিভাইডেড বাই রুট আন্ডার I1 মাইনাস রুট আন্ডার I2 এটার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে আমরা I1 I2 এর ভ্যালু পুট করছি, দেখো কত আমাদের আসছে, 9k এটা রুট আন্ডার প্লাস 16k এটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9k মাইনাস 16k হোল স্কোয়ার। এখানে আমাদের আসবে তোমার, এখানে আসবে হচ্ছে প্লাস 4 রুট কে ডিভাইডেড বাই 3k মাইনাস 4 রুট কে, এগুলো সব রুট হবে। ঠিক আছে, এটার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার। দেখো এটা আমি এখানে করছি, এখানে হচ্ছে এখানে 3 রুট কে প্লাস 4 রুট কে 7 রুট কে হোল স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 1 রুট কে তার হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 7 আর এখানে তোমার 1, এখানে কে থাকবে, তো কে কেটে যাবে, ওটা যেহেতু কনস্ট্যান্ট, দুইটার মেন্স ভ্যালু সেম, তো 49 ডিভাইডেড বাই 1, 49 ডিভাইডেড বাই 1 বা 49:1, 49:1 দেখো তোমাদের এ অপশন রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী তোমাদের এমসিকিউ এর যে শেষ কোশ্চেনটা আছে ওটা দেখে নিই। ওটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে, যদি V1 2 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত বৃদ্ধি করা হয় তবে প্রবাহ মাত্রার পরিবর্তন হবে। ঠিক আছে, তো এটা তোমাদের পিএন জাংশনের মধ্যে তোমরা যে পড়েছিলে, পিএন জাংশনের যে ফরওয়ার্ড বায়াস আর যে রিভার্স বায়াস, ওটা যদি আমরা কি জানি যে এখানে যদি এখানে এন, এটা পি, যদি এন এর ভ্যালু পি এর থেকে বেশি থাকে তাহলে ওটা ওটা রিভার্স বায়াস হবে, অর্থাৎ কারেন্ট এখানে ফ্লো করবে না, কারেন্ট এখানে ফ্লো করবে না, ওটা রিভার্স হয়ে যাবে। কিন্তু পি এর ভ্যালু যদি এন এর থেকে বেশি থাকে, এর যদি পজিটিভ ভ্যালু এর থেকে বেশি থাকে, তাহলে এটা হয় তোমার ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ এখান থেকে তোমার কারেন্ট ফ্লো করবে। তো প্রথম ক্ষেত্রে এখানে 2 ভোল্ট, এখানে 3 ভোল্ট, এখানে দেখো এর পজিটিভ চার্জটা বেশি আছে, অর্থাৎ রিভার্স বায়াসের ক্ষেত্রে এখানে কারেন্ট ফ্লো হবে না, কিন্তু আমাদের বলেছে এখানে 2 ভোল্ট থেকে বৃদ্ধি করে 6 ভোল্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এখানে 6 ভোল্ট যদি আমি এখন দিই তাহলে 6 ভোল্ট, তো এটা এখান থেকে তখন 6 ভোল্ট দিলে কারেন্ট ফ্লো করবে, কারণ এটা ফরওয়ার্ড বায়াস হবে আর এর ভ্যালু এর থেকে কম আছে। তো এই ক্ষেত্রে যে প্রবাহ মাত্রা হবে, আমরা ওটা নির্ণয় যদি করি, প্রবাহ মাত্রার যে সূত্রটা ছিল ওটা V1 মাইনাস V2 ডিভাইডেড বাই আর। এখানে V1 যেহেতু V1 2 হবে না, যেহেতু আমরা 2 থেকে বৃদ্ধি করে ওটাকে 6 ভোল্ট নিয়েছি, তো V1 আমাদের 6 ভোল্ট হবে। তো I ইকুয়াল টু 6 মাইনাস 3 ডিভাইডেড বাই আর 150, কত হবে তাহলে এখানে 3 ডিভাইডেড বাই 150। এবার দেখো I ইকুয়াল টু, এখানে 3 দিয়ে এটা কাটবে 50, তাহলে 1 ডিভাইডেড বাই 50। আমি এখানে উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, দেখো ঠিক আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 2 ডিভাইডেড বাই 100। এবার দেখো তোমাদের সব অপশনগুলো কিন্তু মিলি অ্যাম্পিয়ারে দেওয়া রয়েছে। এবার মিলি অ্যাম্পিয়ারে দেওয়ার জন্য এখানে আমাদের কি, আমরা জানি যে মিলি অ্যাম্পিয়ার 10⁻⁻3, ঠিক আছে, এখানে -2 হলো, তো আমি আরেকটা এখানে উপরে 10 গুণ করছি, তাহলে এটা হবে 20। এখানে যদি আমি তার জন্য মিলি অ্যাম্পিয়ারে আনার জন্য এটাকে উপরে 10 আর নিচে 10 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, গুণ করছি, তো উপরে আসবে তোমার হচ্ছে 20, নিচে আসবে তোমার 1000। তো I ইকুয়াল টু 20 × 10⁻³ অর অ্যাম্পিয়ার। এটা কিন্তু অ্যাম্পিয়ার তোমাদের, ঠিক আছে, এটা অ্যাম্পিয়ারে ছিল। এবার অ্যাম্পিয়ার থেকে আমি মিলি অ্যাম্পিয়ারে আনার জন্য এখানে উপরে 10 দিয়ে এটাকে গুণ করলাম, কারণ এখানে দেখতে পাচ্ছ তাহলে 1000 হয়ে যাচ্ছে তার জন্য। তাহলে এখানে 20 মিলি অ্যাম্পিয়ার। দেখো 20 মিলি অ্যাম্পিয়ার তোমাদের কত আছে, এটা বি অপশানে রয়েছে, এটা হবে তোমাদের তাহলে সঠিক অ্যান্সার। এবার তোমরা অপশানে দেখবে যে এক জায়গায় রয়েছে হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার আর এখানে আছে 20 মিলি অ্যাম্পিয়ার। তোমরা বলবে যে এখানে আমরা 2 দিয়ে উপরে নিচে গুণ করলাম তার জন্য 20 আসলো, 4 দিয়ে করলে তো উপরে 40 আসতো, কিন্তু না, দেখো 4 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করতাম
1/, এখানে 50 ইন্টু 4/4, তো উপরে তো 4 আসতো কিন্তু নিচে ওটা কিন্তু হতো না, আমরা এখানে 200 হতো, ঠিক আছে। 200 হলে এখানে যদি আমি 10 দিয়ে গুণ করতাম, 10 দিয়ে, তো এখানে কিন্তু দেখো আলটিমেটলি শেষে কিন্তু ওটাই আসবে, এটা 40, এখানে হচ্ছে 2 ইন্টু 1000, তো এটা 20 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এমনি না যে অ্যান্সার মেলানোর জন্য এখানে যে কিছু নিয়ে নিবে, তো ওটা হয় না, তুমি যেটাই নিবে আলটিমেটলি তোমার শেষে যেটা তোমার সঠিক অ্যান্সার ওটাই আসবে, ঠিক আছে। তো দ্যাটস ইট। এখান থেকে আমাদের MCQ 2019-এর পার্টটা এটা কমপ্লিট হলো। এরপরে যে সেকেন্ড পার্ট আসবে, সেকেন্ড পার্টে আমি গ্রুপ এর সেকশন 2-এর গ্রুপ এর যে 4টা কোয়েশ্চেন আছে তোমাদের 1 মার্কের, ওটা আর ওর সঙ্গে 2 মার্কের কোয়েশ্চেনগুলো আলোচনা করব। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ঠিক আছে। তো হ্যাঁ, এটা যেহেতু আমার প্রথম ভিডিও ছিল, তো প্রথম ভিডিওতে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই ওটাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি এর পরের ভিডিওতে তোমাদের ওই মানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ওটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোথাও মানে বুঝতে ভুল ত্রুটি হয় তাহলে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও, ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।